যারা জয়েন করতেছে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও। আর আমার ভিডিওটা একটু ক্লিয়ার আছে কিনা জানাও, ভিডিও ক্লিয়ার আছে কিনা জানাও, সাউন্ড এবং ভিডিও দুইটা ক্লিয়ার আছে কিনা একটু বলিও। আমি আবারও বলতেছি, যারা লাইভে আসো একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলিও। সাউন্ড এবং ভিডিও দুইটাই ক্লিয়ার আছে কিনা একটু জানাও। ওকে, তোমরা জয়েন করতে তো আমি লিখে শুরু করি। আজকে হচ্ছে আমাদের স্থির তড়িতের লাস্ট ক্লাস। আমাদের টোটাল খালি স্থির তড়িতের ম্যাথের উপর আমরা 4টা লেকচার দিচ্ছি। আজকে হচ্ছে লাস্ট ক্লাস। আমাদের ম্যাক্সিমাম টাইপস অফ ম্যাথ আমাদের শেষ। আমাদের আজকে অল্প কিছু ম্যাথ বাকি আছে। এর মধ্যে আমি প্রথমত হচ্ছে বিশেষ করে গাউসের যে ফর্মুলাটা, ওই গাউসের ফর্মুলা দিয়ে ম্যাথ আমাদের পরীক্ষা একটু কম আসে। যে সূত্রটা যদি তুমি প্রপারলি জানো, এখানে ঘুরানোর কোনো ওয়ে নাই। আর এটা নিয়ে আমাকে খুব বেশি কথা বলা লাগবে না। আমি মেইনলি তোমাকে কয়েকটা এক্সেপশনাল ম্যাথও আজকে করাবো, অর্থাৎ যে ম্যাথগুলো তুমি ডিরেক্টলি তোমার বইতে পাবা না, বাট আমাদের যদি আমি সলভ করতে যাই সেক্ষেত্রে আমাদের কাজে লাগে। এই ধরনের যে ম্যাথগুলো সেগুলো আমরা একটু বলে দিব, অর্থাৎ দুইটা বা তিনটা আমরা নতুন টাইপসের ম্যাথ করাবো, আর ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আমাদের আগে দিই। হ্যাঁ, আমাদের অলরেডি সব কিছু করানো শেষ, অল্প দুইটা জিনিস হচ্ছে আমরা নতুন করে বলবো। আর আমরা বাকি যা ম্যাথ আছে সেগুলো তপন স্যারের বই থেকে যেগুলো বাকি আছে ওগুলো করে ফেলবো। আচ্ছা, তোমরা যারা জয়েন করছো তারা জয়েন করতে থাকো। তোমরা জয়েন করতে করতে আমি একটা প্রবলেম লিখে ফেলি। তপন স্যারের বইয়ের 2.29 প্রশ্নটা হচ্ছে, প্রতিটি 0.5 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ক্ষেত্রফলের দুটি ধাতব পাত দুটি ধাতব পাত পরস্পর থেকে 10 মিলিমিটার দূরত্বে 10 মিলিমিটার দূরত্বে সমান্তরালভাবে স্থাপিত বলা হলো। পাত দুটির ভিতরের পৃষ্ঠে সমপরিমাণ বিপরীত আধান আছে। এবার বলা হলো, পাত দুটির মধ্যবর্তী স্থানের তড়িৎ প্রাবল্য 1500 নিউটন পার কুলম হলে প্রত্যেক পাতে আধানের পরিমাণ নির্ণয় কর। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ম্যাথটা। আমরা একটু দেখি।
আচ্ছা তোমাদের হ্যাঁ সব কিছু ক্লিয়ারলি বোঝাচ্ছি কিনা একটু জানাও। সকালবেলা একটু নেটের প্রবলেম করছিল, এখন সব কিছু ক্লিয়ার আছে কিনা জানাও, কোনো ঝামেলা পাইলে বলিও। আশা করি সব কিছু ক্লিয়ার আছে। আমি নিচ্ছি ক্লাস, তোমরা আসো কি নিয়ে। হ্যাঁ এখন এটা হচ্ছে এগুলো আমার অধিকারটাও আমার, তো আমি যেভাবে ইচ্ছা ওইভাবে রাখবো, এটা আমার ব্যক্তিগত অধিকার। আচ্ছা কথা সেটা না, কথা হচ্ছে সব কিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা সেটা একটু বলিও, যে সব কিছু ক্লিয়ার কিনা, তাহলে আমরা শুরু করতে পারবো। আজকে হচ্ছে আমাদের স্থির তড়িতের লাস্ট ক্লাস, এরপর আমরা চুম্বকে তো হব। তো তার আগে আমরা একটু তড়িৎ নিয়ে একটু নাড়াচাড়া করে ক্লাসটা শেষ করে দিব, এরপর আমরা চুম্বকে হব। আজকে আজকে আমরা আজকে আমরা সবকিছু শেষ করে দিব। আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রথমত আমরা আজকের ক্লাসে যে যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা তোমাদের কয়েকটা ফর্মুলা শিখিয়েছিলাম। এক নম্বর ফর্মুলা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। তো আমরা চার্জের তলমাত্রিক ঘনত্বকে বলছিলাম সিগমা। সিগমা ইকুয়াল টু আমরা জানি কিউ ডিভাইডেড বাই এ, যেখানে হচ্ছে কিউ হচ্ছে চার্জের পরিমাণ, এ মান হচ্ছে ক্ষেত্রফল। এর মানে এক কথায় একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণকে আমরা বলি চার্জের তলমাত্রিক ঘনত্ব। এই চার্জের তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। আবার যদি আমার চার্জটা গোলাকার, যদি কোনো গোলকের মধ্যে আবদ্ধ থাকে বা গোলকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে যার ব্যাসার্ধ আর, তখন আমরা বলতে পারবো কিউ ডিভাইডেড বাই, তখন এ মান হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কারণ আধানগুলা গোলকের পৃষ্ঠে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন আমরা বলতে পারি 4 পাই আর স্কয়ার। তাহলে আমাদের চার্জের তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা এটা হতে পারে সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, অথবা কিউ ডিভাইডেড বাই এ এর মান 4 পাই আর স্কয়ার। অনেক সময় তোমাকে ক্ষেত্রফল দেওয়া থাকবে, অনেক সময় ব্যাসার্ধ দেওয়া থাকবে গোলকের। ব্যাসার্ধ দেওয়া থাকলে সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করে তারপর ক্যালকুলেশন করতে হবে। এটা গেল আমাদের প্রথম সূত্র, যে আমরা এই সূত্রটা আমরা আগেই পড়ছিলাম, আমরা থিওরিতে পড়ছিলাম, এখন তো একটু স্মরণ করাই দিলাম যে আমরা কখনো চাইলে এটা ব্যবহার করতে পারবো। শর্ত কি, সিগমাটা হচ্ছে আমার চার্জের তলমাত্রিক ঘনত্ব, কিউ মান হচ্ছে আধানের পরিমাণ, এ মান হচ্ছে টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর এখানে যদি আমি এটা এভাবে না লিখি 4 পাই আর স্কয়ার লিখি, আর মান হচ্ছে ওই গোলক যেটা, সেই গোলকের ব্যাসার্ধ। কারণ আমরা জানি গোলকের মধ্যে আধানগুলো আমাদের এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যদি গোলকের মধ্যে আধানগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে পৃষ্ঠে, ওই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। আচ্ছা ডান পাশে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এবার আসি, তাহলে আমাদের যে জিনিসটা আমরা বলতে পারি, আমাদের এখান থেকে আমরা এই ফর্মুলাটা আগে শিখছিলাম। এরপর হচ্ছে আমরা একটা প্রমাণ করছিলাম, সেটা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্বের সাথে প্রাবল্যের ফর্মুলা। এখন তো আর প্রমাণ করবো না, আমাদের ওই ফর্মুলাটা ছিল এরকম, ই ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। এর মানে তুমি চার্জের তলমাত্রিক ঘনত্বকে এপসাইলন নট দ্বারা ভাগ করলে যেটা পাবে সেটাকে আমরা বলি তড়িৎ প্রাবল্য। আবার তুমি যদি সিগমার মানটা কখনো বসাই দাও, তখন তুমি এভাবে বলতে পারো সিগমা ইকুয়ালস টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ, আর নিচে এপসাইলন নট আছে এপসাইলন নট, তাহলে আমরা ক্যালকুলেশন করে বলতে পারবো ই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম, আমাদের একটা জিনিস হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব শিখলাম, আর আরেকটা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্বের সাথে প্রাবল্যের যে রিলেশনটা সেটা আমরা শিখলাম। এখন আসো আমাদের প্রশ্নটা কি বললো, প্রশ্নে হাবিজাবি অনেক কথা বলছি, কিন্তু আলটিমেটলি ফাইনাল কথা একটাই, বলো প্রতিটি এত ক্ষেত্রফলের, তাহলে আমার কি দেওয়া আছে, ক্ষেত্রফলের মান দেওয়া আছে। বলা হলো প্রতিটি এত ক্ষেত্রফলের দুটি দাতব পাত পরস্পর থেকে 10 মিলিমিটার দূরত্বে সমান্তরালভাবে স্থাপিত। তুই বুঝতে পারতেছো, এটা একটা পাত, এটা একটা পাত, মনে করো এটা একটা আমার দাতব পাত, এটা একটা আমার দাতব পাত। যদি সমান্তরালে স্থাপন করি, তাহলে আমাদের তাদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলি কি, মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ডি দ্বারা নামকরণ করি। আর প্রত্যেকটা পাতের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা দেওয়া আছে 0.5 মিটার স্কয়ার। এবার বলা হলো পাত দুটির ভিতরের পৃষ্ঠে সমপরিমাণ বিপরীতধর্মী আধান আছে। এর মানে এখানে আর এখানে সমপরিমাণ এবং বিপরীতধর্মী আধান আছে। ধরে নিলাম এখানে সবগুলা প্লাস, এখানে সবগুলা মাইনাস, আধানের পরিমাণ ধরে নিলাম কিউ। বলা হলো
পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য হচ্ছে এত, এর মাঝখানে যে তড়িৎ প্রাবল্য ই এর মান আমার দেওয়া আছে, বলা হলো প্রত্যেক পাদে আধানের পরিমাণ কিউ এর মান তোমাকে নির্ণয় করার জন্য বলছে। যদিও তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে আমার একটা সমান্তরাল পাত ধারক, কিন্তু সমান্তরাল পাত ধারক হলেও আমার সেই কনসেপ্টটা লাগতেছে না। তাহলে একটু খেয়াল করে দেখি এখানে আমার কি লাগে। আমার মেইন টার্গেট হচ্ছে কি বের করা, কিউ বের করা। এখন তুমি একটু খেয়াল করো তোমার কি কি দেওয়া আছে। তোমার মধ্যবর্তী দূরত্ব আসলে এখানে তেমন কোনো কাজে লাগেই না। আমার এখানে কিউ আছে, কিউটা আমাকে বের করতে হবে। আর আমার আরেকটা জিনিস জানা আছে সেটা হচ্ছে প্রাবল্য। কি জানা আছে? প্রাবল্য। আরেকটা জিনিস জানা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রাবল্য জানা আছে, ক্ষেত্রফল জানা আছে। এখন আমরা জানি আবার ক্ষেত্রফল জানা থাকলে সেখানে আমরা চার্জের তলমাত্রিক ঘনত্বের রিলেশন করতে পারি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এখানে আমার মেইন কথা হচ্ছে আমাদের প্রাবল্য দেওয়া আছে না? প্রাবল্য দেওয়া থাকলে আমরা জানি E = সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। আবার সিগমা তো আমি ডিরেক্টলি জানি না, তাহলে সিগমা = কিউ বাই এ এপসাইলন নট। মানে এক কথায় E = কিউ বাই এ এপসাইলন নট। এই সূত্র যদি ডাইরেক্ট ইউজ করো, তুমি দেখো প্রাবল্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এপসাইলন নট তুমি মুখস্থ জানো, কিউ এর মান তুমি বের করবা। এক্স্যাক্টলি সেই কাজটা আমরা এখানে করছি। কিউ = E A এপসাইলন নট ক্যালকুলেশন করলে এত * 10⁻৯ কুলম, আর 10⁻৯ এর বদলে আমি এটাকে ন্যানো কুলমও বলতে পারি। তো তাহলে আমাদের এই ধরনের ম্যাথ থাকতে পারে, যদিও এই ধরনের আমাদের ম্যাথগুলোতে আহামরি ঝামেলা নাই। এবার আসো আমরা আর একটু সামনের দিকে প্রসিড করি। আচ্ছা, কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও। আশা করি সবকিছু ক্লিয়ার থাকার কথা। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে দেখতেছি। ওকে, এবার আসি। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আমাদের এই ধরনের ম্যাথ আসতে পারে এইসব ফর্মুলা দিয়ে। এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ধারকত্ব। এই ধারকত্বের কনসেপ্ট থেকে আমাদের প্রশ্ন সবচেয়ে বেশি হয়। ধারকত্ব, তো ধারকত্বের যে ফর্মুলাগুলা, সেই ফর্মুলাগুলো আমাকে আগে একটু জেনে রাখতে হবে যে আমাদের ধারকত্বের ফর্মুলাগুলো কি কি। তাহলে এক নম্বর আমাদের ফর্মুলা হচ্ছে আমাদের আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে রাখি, দুইটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের তড়িৎ দ্বিমেরুর মধ্যে আমরা দুইটা সূত্র দিয়ে ম্যাথ করাই নেই, আমাদের একটা সূত্র দিয়ে ম্যাথ করাই নেই। যেটা তোমাদেরকে প্রমাণ করে দেখাইছিলাম সেটা হচ্ছে কোন একটা তড়িৎ দ্বিমেরু মনে করো প্রাবল্যের সাথে θ1 ডিগ্রি কোণে আছে, তাকে যদি আমি θ ডিগ্রি কোণে θ2 ডিগ্রি কোণে নিতে চাই, এর মানে θ1 থেকে θ2 ডিগ্রি কোণে ঘুরাইতে চাই, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? ওই কৃতকাজের ফর্মুলা ছিল W = PE * cos θ1 - cos θ2। এই ধরনের একটা ফর্মুলা ছিল। এখান থেকে তোমরা ডাইরেক্টলি ফর্মুলাতে মান বসে বের করতে পারবে। যদি এটা দেখানোর কোনো প্রয়োজন নাই, আমাদের ফর্মুলাটা জেনে রাখলে সবকিছু দেওয়া থাকবে। ফি হচ্ছে আমাদের কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, মানে হচ্ছে Q * 2L, এভাবে আমার করতে হবে আর কি। তো আমি এটা জাস্ট মনে করে দিলাম, কারণ হচ্ছে আমাদের থিওরি ছিল। আমরা এখন করব হচ্ছে আমাদের ধারকত্ব নিয়ে। ধারকত্ব দেখো, ধারকত্বের ফর্মুলা কি? ধারকত্ব আমরা জানি C = হচ্ছে Q / V। এর মানে তুমি যদি আধানের পরিমাণকে বিভব দ্বারা ভাগ করো, তাহলে তুমি কি পেয়ে যাবা? ধারকত্ব পেয়ে যাবা। তাহলে ধারকত্ব C = আমরা বলতে পারি আমাদের Q / V। এবার আসি, আমাদের দুই ধরনের আমরা ধারকত্ব পড়ব। একটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, আর একটা হচ্ছে গোলাকার পরিবাহী ধারকত্ব। তাহলে আমরা যদি বলি এই ধারকত্ব প্রথমে আমরা পড়ব মনে করো গোলাকার পরিবাহীর জন্য। কার জন্য? গোলাকার পরিবাহী। এই গোলাকার পরিবাহী যদি বলি, এই গোলাকার পরিবাহী ধারকত্ব C = হচ্ছে 4πε0 * r, যেখানে r মানে হচ্ছে যে গোলাকার পরিবাহীটা যেহেতু গোলাকার, মানে গোলকের মতো, ওই গোলকের ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে তার ধারকত্ব C = হচ্ছে 4πε0 r। তাহলে আমরা বলতে পারি গোলাকার পরিবাহীর ধারকত্ব C = 4πε0 r। আরেকটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। আরেকটা হচ্ছে কি? সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক। এই সমান্তরাল পাত ধারককে আমরা তিনটা ভাগে ভাগ করব। সমান্তরাল পাত ধারককে আমরা কয়টা ভাগে ভাগ করব? তিনটা ভাগে। এক নাম্বার হচ্ছে সিম্পল সমান্তরাল পাত ধারক। এর মানে এটা একটা পাত, এটা একটা পাত, ধরে নিলাম এগুলা ধনাত্মক পাত, এটা হচ্ছে ঋণাত্মক পাত। প্রত্যেক পাতের ক্ষেত্রফল হচ্ছে a, আধানের পরিমাণ হচ্ছে q, এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি হচ্ছে d। d মানে কি? পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এবং এর মাঝখানে কি আছে? এর মাঝখানে কোনো আলাদা কোনো কিছু নাই, আছে আমার বায়ু। কি আছে? শূন্যস্থান বা বায়ু। এই মুহূর্তে আমাদের সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C = আমরা বলতে পারি ε0 a / d। ε0 a / কি? d। তাহলে আমরা বলতে পারি C = ε0 a / d। এটা হবে যদি আমাদের মাঝখানে কি থাকে? বায়ু থাকে।
আর মাঝখানে পুরাটা স্থান জুড়ে যদি বায়ু ছাড়া অন্য কোনো কিছু থাকে, মানে পুরা স্থান জুড়ে, আমি আবারও বলতেছি, মাঝখানে পুরাটা জায়গা জুড়ে, একবার পুরা জায়গা জুড়ে বায়ু ছাড়া কে পরিবাহকের একটা মাধ্যম ছিল, তখন আমরা বলতে পারি সি ইকুয়াল টু হচ্ছে আমাদের এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। আমি আবারও রিপিট করতেছি, এখানে হচ্ছে আমি বলছি যদি পুরা জায়গা জুড়ে, মানে দুইটা পাতের মাঝখানে শুধু বায়ু, আর দুইটা পাতের মাঝখানে বায়ু ছাড়া শুধু অন্য কিছু হলে তার মাধ্যমাঙ্ক তড়িৎ পরিবাহিতাঙ্ক হচ্ছে কে, সেখান থেকে আমরা বলতে পারি এপসাইলন এ ডিভাইড বাই ডি। আর আমরা জানি আমাদের এটা তো তোমরা জানো এপসাইলন ইকুয়ালস টু হচ্ছে কে এপসাইলন নট, সেখান থেকে আমরা করতে পারবো। এবার আসো আরেকটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের সমান্তরাল পাত দ্বারক তো আমার আছে, এইগুলো মনে করো প্লাস ধরে নিলাম, এগুলো মনে করো মাইনাস ধরে নিলাম, তার মাঝখানে আমাদের এখানে একটা আছে, এটাকে আমরা বলতেছি পরিবাহী। এর মানে সমান্তরাল পাত দ্বারকের মাঝখানে কি থাকবে? পরিবাহী থাকবে। আর তোমরা জানো পরিবাহীর ভিতরে কোনো আধান থাকে না, আমি এত ব্যাখ্যায় যাব না। আমার কথা হচ্ছে পাতদ্বয়ের মধ্য দিয়ে দূরত্ব আগের মতো ডি, এবং পরিবাহী যেটা আছে তার থিকনেস হচ্ছে টি। টি মানে কি? পরিবাহীর পুরুত্ব কতটুকু। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ফর্মুলা আগের মতোই, সি ইকুয়ালস টু আমাদের পরিবাহী বাদে বাকিটা আমরা বায়ু ধরে নিলাম, এপসাইলন নট এ ডিভাইডেড বাই, আগে ছিল ডি মানে তাদের মধ্যবর্তী বায়ু। আমার একটা কথা হচ্ছে পরিবাহীতে যেহেতু কোনো আধান নাই, তাহলে এটার কোনো প্রভাব নাই, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যতটুকু বায়ু ততটুকু কাউন্ট করব। এখানে বায়ু কতটুকু? ডি দূরত্ব, এখানে ডি পুরোটার মধ্যে বায়ু নাই, ডি এর মধ্যে থেকে টিটা বাদ দিয়ে বাকি যেটা আছে তার মধ্যে বায়ু, ওই কারণে ফর্মুলা তো হবে ডি মাইনাস টি। তাহলে যদি পরিবাহী বলা হয় তখন হচ্ছে ফর্মুলা এটা সি ইকুয়ালস টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি। আর যদি এরকম হয় এটা আমার ধনাত্মক পাত আগের মতো, এটা আমার ঋণাত্মক পাত, এখন মাঝখানে যেটা রাখলাম সেটা তো আমার বুঝতে পারতো সেটা ডি, এটা হচ্ছে আমাদের থিকনেস টি আর পুরোটা হচ্ছে আমাদের ডি। এখন এটা হচ্ছে আমার ডাই ইলেকট্রিক, এটা হচ্ছে কি ডাই ইলেকট্রিক। আর ডাই ইলেকট্রিক হলে তার পরিবাহিতাঙ্ক কে দেওয়া থাকবে, এর মানে কে দেওয়া আছে মানে তুমি বুঝে নিবে এটা কি ডাই ইলেকট্রিক। যদি কখনো ডাই ইলেকট্রিক থাকে মধ্যবর্তী দূরত্ব ডি, একটা জিনিস খেয়াল করো, এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এখানে পুরো অংশ জুড়ে অন্য কেউ একজন আছে, আর এখানে পুরো অংশ জুড়ে নাই, আমাদের টি পরিমাণ অংশ জুড়ে আছে। যদি এরকম টি পরিমাণ অংশ জুড়ে থাকে তখন আমাদের ফর্মুলাটা হবে সি ইকুয়ালস টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইনটু 1 মাইনাস 1 বাই কে। আমরা এটা প্রমাণ করেছিলাম, তো আমরা তো এখন আর প্রমাণ দেখাবো না, এই ফর্মুলা তোমরা ডাইরেক্ট ব্যবহার করে ক্যালকুলেশন করতে পারবা। তবে পরীক্ষায় সবচেয়ে বেটার হয় তুমি ডাইরেক্ট ব্যবহার না করে, যদি এই ধরনের প্রশ্ন আসে ডাইরেক্ট ব্যবহার না করে, আমরা ম্যাথ করার সময় ডাইরেক্ট ব্যবহার করব, বাট তোমরা ডাইরেক্ট ব্যবহার না করে তোমরা কি করবে, তোমরা তোমাদের প্রসেস অ্যাপ্লাই করবা। মানে হচ্ছে আমরা যে প্রমাণ দেখাইছিলাম সেই প্রমাণ অনুযায়ী তোমরা সামনের দিকে আগাবা, তাহলে সমস্যা হবে না। আর ধারকত্বে আমরা আরো কয়েকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে কি আমার একটা হচ্ছে আমাদের ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা ছিল একটা, ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা ইউ ইকুয়ালস টু আমরা কি দেখছিলাম, ইউ ইকুয়ালস টু আমরা বলতে পারি আমাদের কিউ স্কয়ার ডিভাইড বাই 2c, অথবা হাফ ইনটু কিউবি বলতে পারি, অথবা আমাদের হাফ সিবি স্কয়ারও বলা যায়। তো আমরা এই তিনটা ফর্মুলা আমরা শিখছিলাম যে আমাদের যদি কখনো আধান এবং ধারকত্ব দেওয়া থাকে এটা করব, যদি আধান আর বিভব দেওয়া থাকে এটা করব, যদি ধারকত্ব আর বিভব দেওয়া থাকে এটা করব। এটা হচ্ছে কি ধারকের মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে, সঞ্চিত শক্তির পরিমাণ, তাহলে এটা হচ্ছে ধারকের মোট সঞ্চিত শক্তির পরিমাণ। আর যদি কখনো বলা হয় একক আয়তনে, কত একক আয়তনের সঞ্চিত শক্তি যেটা, সেটা হচ্ছে হাফ এপসাইলন নট ই স্কয়ার। একক আয়তনের সঞ্চিত শক্তি কি? হাফ এপসাইলন নট ই স্কয়ার। এটা হচ্ছে শূন্য মাধ্যমে, অন্য মাধ্যমে হলে বুঝতে পারতেছো এপসাইলনের জায়গায় কি হবে, এপসাইলন নটের জায়গায় কি হবে, এপসাইলন হবে। তাহলে আমাদের এগুলো হচ্ছে ধারকের মেইন ফর্মুলাগুলা। আর ধারকের সমবায় তোমরা জানো শ্রেণী আছে, সমান্তরাল আছে। ধারকের সমবায়ের সূত্রগুলো হচ্ছে রোধের ঠিক উল্টা, এভাবে তোমরা মনে রাখতে পারো। ওকে, এরপর আমরা দেখলাম এতটুকু, দেন আমরা একটু সামনে দিয়ে প্রসিড করি। এবার হচ্ছে আমরা কয়েকটা সিকিউ করব, যে আমাদের এর সিকিউ করব। তাহলে আমরা ছবি তুলে রাখলাম, আশা করি বুঝতে পারছো। মানে হচ্ছে আমি তোমাকে এইগুলো আগে পড়াইছি, জাস্ট রিভিউ করে দিলাম, হালকা রিভিউ করে দিলাম যে আমাদের এই জিনিসগুলো। এখন আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। প্রথম হচ্ছে 2.22 তে যাব, তখন স্যারের 2.22। আচ্ছা,
তপন স্যারের 2.22 এটা হচ্ছে আমার রাজশাহী বোর্ড 2015 আর বরিশাল বোর্ড 2015 সালের সিকিউ। এই সিকিউটাই আমরা সলভ করব 2.22। আমাদের এটাকে আমরা একটু লেখার ট্রাই করি, যে আমাদের বলা হলো বায়ু মাধ্যম বিশিষ্ট কোন ধারকের সমতল পাত দুটির ক্ষেত্রফল 12 সেন্টিমিটার স্কয়ার এবং তারা পরস্পর থেকে 2 মিলিমিটার দূরে অবস্থিত। বলা হলো ধারকটিকে 2 মাইক্রোকুলম আদানে আহিত করা হলে পাতদ্বয়ের বিভব পার্থক্য হয় 4 মিলিভোল্ট। এবার আমাদের গ নম্বর প্রশ্ন করছে হচ্ছে ধারকটির মধ্যবর্তী স্থানের প্রাবল্য কত? ধারকটির মধ্যবর্তী স্থানের প্রাবল্য কত? আর 4 নম্বর প্রশ্ন করলো একজন ছাত্র ধারকটির প্রত্যেকটি পাতকে সমদ্বিখণ্ডিত করে 0.5 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি ধারক বানিয়ে তাদেরকে পরস্পর শ্রেণীতে যুক্ত করলো। এবার প্রশ্ন করা হলো ছাত্র কর্তৃক সৃষ্ট ধারক সমবায়ের ধারকত্বের সাথে পূর্বের ধারকত্বের তুলনা করো। তাহলে আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রশ্ন। এবার আমরা সলিউশনে যাই। তাহলে একটু খেয়াল করি, আমাকে প্রশ্নটা কি করছে, আমরা প্রশ্নটা বোঝার ট্রাই করি। আমি আশা করা হচ্ছে পুরো বোর্ডের পুরো অংশটাই দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা এটা একটু ট্রাই করি যে আমাদের প্রশ্নটা কি বলছে সেই জিনিসটা দেখার। তাহলে একটু খেয়াল করো, বলা হলো বায়ু মাধ্যম বিশিষ্ট কোন ধারকের সমতল পাত দুটির ক্ষেত্রফল এত। এর মানে ধারকের সমতল পাতের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কত? 12 সেন্টিমিটার স্কয়ার এবং তারা পরস্পর থেকে 2 মিলিমিটার দূরে অবস্থিত। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। যেহেতু দুইটা সমান্তরাল পাত আছে, তাদের মধ্যবর্তী মাঝখানে কি আছে? বায়ু। তাহলে তাদের মাঝখানে আছে বায়ু, মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। এর মানে ডি এর মান, মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়ালস টু 2 মিলিমিটার। বলা হলো ধারকটিকে এত আধানে আহিত করা হলে পাতদ্বয়ের বিভব পার্থক্য এত। তাহলে আধানের পরিমাণ হচ্ছে কিউ ইকুয়ালস টু 2 মাইক্রোকুলম এবং আমাদের পাতদ্বয়ের যে বিভব পার্থক্য বি ইকুয়ালস টু কত? 4 মিলিভোল্ট। 3 নম্বর প্রশ্ন, ধারকটির মধ্যবর্তী স্থানের প্রাবল্য কত? তাহলে আমাকে প্রশ্ন করা হলো প্রাবল্য ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমরা এখন উদ্দীপকটা মুছে দিতে পারি, কারণ হচ্ছে আমার যেহেতু ডেটাগুলো আমরা এখানে লিখে ফেলছি, ওই তোমরা বুঝতেই পারতেছো আমরা কি ডেটা, আমি মুছে ফেলবো, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। আর এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে ধারকটির মধ্যবর্তী স্থানের প্রাবল্য কত? তো আমরা একটু বের করার ট্রাই করি ধারকটির মধ্যবর্তী স্থানের প্রাবল্য। আমরা আগে ছবি তুলে এটা মুছে ফেলি। তাহলে একটু খেয়াল করো, ধারকটির মধ্যবর্তী স্থানের প্রাবল্য কত? তাহলে আমাদের উদ্দীপকটা আমরা মুছে ফেলি, আমরা 3 নাম্বার ম্যাথটাই করি। হ্যাঁ, ম্যাথটা আমরা করে ফেলি। কি বললো আমরা একটু বুঝে ট্রাই করি, এরপর 4 নাম্বারটা আমরা করব।
তাহলে আমাকে বলা হলো কি মধ্যবর্তী স্থানের প্রাবল্য বের করো। আচ্ছা, প্রাবল্য বের করার জন্য কি কি ইনফরমেশন জানা আছে? দেখো, এটা একটা পাথ, তার ক্ষেত্রফল, এটা আরেকটা পাথ, তার ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল তো সেম। মধ্যবর্তী যে দূরত্ব, ওই দূরত্ব হচ্ছে ডি। এখন এদের মধ্যে যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য জানা আছে। দেখো, সিম্পল হিসাব, যাদের মধ্যে বিভব পার্থক্য তাদের দূরত্ব জানা আছে, বিভব পার্থক্য জানা আছে, প্রাবল্য বের করতে হবে। প্রাবল্য, বিভব পার্থক্য, দূরত্ব রিলেশন আছে কিনা? অবশ্যই আছে ভাই। আমরা বলতে পারি আমাদের প্রাবল্য ইকুয়ালস টু বি ডিভাইড বাই ডি। যেহেতু আমাদের বিভব জানি, দূরত্ব জানি, বিভবকে দূরত্ব দ্বারা ভাগ করলে প্রাবল্য পেয়ে যাব। এবার তুমি বিভবের মান বের করো আর দূরত্বের মান বের করো, একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে তুমি কার মান পেয়ে যাবা? প্রাবল্যের মান পেয়ে যাবা। এটা করলে তুমি 3 মার্কস পেয়ে যাবা। এবার 4 নাম্বার বলা হলো একজন ছাত্র যে কাজটা করলো, এটা হচ্ছে কার বাড়ি? একজন। বলা হলো একজন ছাত্র ধারকটির প্রত্যেকটি পাতকে সমদ্বিখণ্ডিত করে। আরে তো কোনো দরকার আছে না, এটা করবেই। তাহলে সে কি করছে? প্রত্যেকটি পাতকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে দেখো, এটাকে অর্ধেক করছে, এটাকে অর্ধেক করছে, সমদ্বিখণ্ডিত করে 0.5 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি ধারক বানিয়ে, ও মা, এটা একটা জায়গায় দুইটা বানাইছে। তাহলে কি করলো সে? এই যে ছোট্ট দুইটা, এটা দেখো, তাহলে আমাদের একটা বানাইলো এটা, আরেকটা বানাইলো এটা। তাহলে বুঝতে পারতেছ, এটাকে যখন অর্ধেক করে দিব, তার ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে না? তাহলে আমরা বলতে পারি এখানে ক্ষেত্রফল ছিল এ, এখানে ক্ষেত্রফলের নাম দিলাম এ প্রাইম। এই যে এ প্রাইম, এ প্রাইমটাকে আমরা বলতে পারি এ প্রাইমটা এর অর্ধেক বলা যায় কিনা? সিম্পল, দুইবার যেহেতু করছে অর্ধেক। এবার আসো, মধ্যবর্তী দূরত্ব আগে ছিল 2 মিলিমিটার। তোমারে বলে দিল সে এদেরকে অর্ধেক করে কাটলো, তো কাটলো, কাটার পর দুইটা ধারক বানাইছে এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.5। এর মানে এই দূরত্বটা আমরা এবার নাম দিলাম ডি প্রাইম। কি নাম দিলাম? ডি প্রাইম। এই ডি প্রাইমের মান হচ্ছে কত? 0.5 মিলিমিটার। কত? 0.5 মিলিমিটার। এর মানে বুঝতে পারতেছো, সে যখন এটাকে অর্ধেক করে ফেললো, ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেল, আর সে যখন দূরত্ব কমাই দিল, দূরত্ব আমার এতটুকু হয়ে গেল। এবার বলছে তাহলে এখন ধারক কয়টা? ভাই দুইটা। ওই দুইটা ধারক বানিয়ে তাদেরকে পরস্পর শ্রেণীতে যুক্ত করলো। মানে ওই দুইটা ধারক নিয়ে প্রথম ধারক, সেকেন্ড ধারক, দুইটাকে কি শ্রেণীতে যুক্ত করলো। আগে আমাকে প্রশ্ন বলো, এই দুইটা ধারকের ধারকত্ব সেম না ভিন্ন? অবশ্যই সেম। কেন? কারণ আমার এটাকে দুইটা বানাইছে, ক্ষেত্রফল দুইটা সেম, অর্ধেক অর্ধেক, যেহেতু দূরত্ব সেম, এর মানে দুইটার ধারকত্ব সেম, একটা বের করলে দুইটা বের হয়ে যাবে। এখন বলা হলো ওই দুইটা বের করে তাদেরকে কিসে যুক্ত করছে? মনে করে সি প্রাইম, তাদেরকে শ্রেণীতে যুক্ত করছে। বলো শ্রেণীতে যুক্ত করলো, তাহলে বলো তো শ্রেণীতে যুক্ত করলে তাদের তুল্য ধারকত্ব পাবো না? অবশ্যই পাবো। বলা হলো এই তুল্য ধারকত্বের সাথে আগে যখন এই অবস্থায় ছিল, ওই অবস্থার তুল্য ধারকত্বে ওই অবস্থার ধারকত্বের তুলনা করার জন্য বললো। তাহলে আসো আমরা সেই তুলনাটা করি। মানে আমার ধারকত্ব বাড়লো না কমলো না আগের মতো আছে, আমরা সেই জিনিসটাই বলবো। এবার আসো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই আমাদের এই জিনিসগুলো একটু মুছে ফেলি, প্রশ্নগুলা। এটা 3 নাম্বার প্রশ্ন ছিল। এবার দেখো আমরা কি করব। আমার প্রথম কথা, এই যে ধারক, তার ধারকত্ব বের করব সি ইকুয়ালস টু এপসিলন নট এ ডিভাইডেড বাই ডি। দেখো এ এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে কত? 2 মিলিমিটার, এর মান 12 সেন্টিমিটার স্কয়ার। ক্যালকুলেশন করলে ধারকত্ব সি পেয়ে যাবা। এবার আমি ধারকত্ব বের করব এটার ধারকত্ব নাম দিলাম সি প্রাইম। তাহলে সি প্রাইম ইকুয়ালস টু বলতে পারবো এপসিলন নট এ এর জায়গায় এ প্রাইম, ডি এর জায়গায় ডি প্রাইম। এ প্রাইম হচ্ছে এ এর অর্ধেক, ডি প্রাইম হচ্ছে 0.5 মিলিমিটার। ক্যালকুলেশন করব, তাহলে আমি এরকম কয়টা পাবো? দুইটা। ওই দুইটা এখন কিসে যুক্ত করলাম? এই যে এই দুইটা আমি শ্রেণীতে যুক্ত করলাম, সি প্রাইম সি প্রাইম। তাহলে শ্রেণীতে যুক্ত করলে ফর্মুলা কি? 1/c প্রাইম প্লাস 1/c প্রাইম ইকুয়ালস টু 1/c, শ্রেণী যেহেতু সিরিজ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1/cs ইকুয়ালস টু 2/c প্রাইম। তাহলে আমরা বলতে পারবো cs ইকুয়ালস টু হচ্ছে c প্রাইম ডিভাইডেড বাই 2। এবার c প্রাইমের মান তো তুমি এখানে জানো, তাকে তুমি 2 দ্বারা ভাগ করো, ক্যালকুলেশন করো।
এবং তুমি দেখবা এখানে মান যেটা পাইছো না, যেটা আমি এখানে দেখে রাখছি, এখানে মান যেটা পাইছো আর এখানে যে মানটা পাইছো এক্স্যাক্টলি সেম মান আসবে। যদি সেম মান আসে তাহলে আমরা বলতে পারবো কি আমার পরবর্তী আর পূর্ববর্তী দুটো কি সেম। এর মানে আমার আগে ধারাগত্য যা ছিল আর ওই কারবারি ছাত্র যা করলো, কারবারি ছাত্র এত কাহিনী করার পরও দেখা গেলো ধারাগত্য কোনো পরিবর্তন হয়নি। এই জিনিসটা আমরা এখানে বুঝাতে চাচ্ছিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা। ওকে, এবার আমরা একটু সামনে দিকে প্রসিড করি। হ্যাঁ, এবার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব, মানে হচ্ছে এই অধ্যায়ের জন্য এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টাইপসের ম্যাথ। এই ম্যাথটা আমরা করব। আর এই ম্যাথটা এর টাইপস হচ্ছে তোমার ওই ইয়াটার মতো, তোমাদেরকে যখন ফার্স্ট ইয়ার পদার্থের গাঠনিক ধর্ম পড়াইছিলাম, ওই পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে কতগুলা ম্যাথ ছিল না, স্প্রের ম্যাথ, অনেকগুলো ফোটাকে একত্রিত করলো বা একটা ফোটাকে অনেকগুলা ফোটায় বিভক্ত করলো, ওই টাইপসের আমাদের ম্যাথগুলা। তো আমরা একটু দেখি। আমি প্রশ্নটা একটু লিখি তাহলে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে তপন স্যারের বইয়ের 2.43 0.02 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গোলাকার ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। যদি প্রতি ফোঁটায় 1 কুলম্ব চার্জ বিদ্যমান থাকে তবে বড় ফোঁটার বিভব ও ধারকত্ব ও আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, চার্জের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমাদের এই প্রশ্নটাই আমাদের করা হয়েছে। তোমার কি বলো, বুঝতে হবে জিনিসটা। এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গোলাকার ফোঁটাকে একত্রিত করা হলো। এবার আমি ধরে নিলাম এগুলো হচ্ছে সে কাঙ্ক্ষিত ছোট ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, এরকম কয়টা আছে 64টি। আর এটাকে বড় ফোঁটা যখন তৈরি করলাম, বড় একটা ফোঁটা হলো, ওই বড় ফোঁটার ব্যাসার্ধ হলো হচ্ছে আমার বড় হাতের আর। তাহলে সলিউশন করি। সলিউশন যদি করতে যাই, আমার এখানে বলা হলো 64টি গোলাকার ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। তাহলে এরকম 64টি ফোঁটা সবগুলা একত্রিত করে এরকম বড় একটা ফোঁটা বানাইলাম। বলা হলো যদি প্রতি ফোঁটায় 1 কুলম্ব চার্জ বিদ্যমান থাকে, এর মানে এটার মধ্যে কি পরিমাণ চার্জ আছে 1 কুলম্ব। 1 কুলম্ব চার্জ বিদ্যমান থাকে তবে বড় ফোঁটার বিভব এবং ধারকত্ব এবং চার্জের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। এর মানে বড় ফোঁটার এই জিনিসগুলো তোমার কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এখন আসো, প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভাই আমাদের বড় ফোঁটা যেটা আছে, ওই বড় ফোঁটার জন্য সবকিছু বের করতে বলছে। তাহলে আমি এই বড় ফোঁটার জন্য করি, বড় ফোঁটার প্রথমে কি বের করব, আমার বিভব। তো বিভব b আমরা জানি হচ্ছে আমাদের q cb। তাহলে আমাদের q যদি cb হয়, b হচ্ছে আমাদের q বাই c। এর মানে c লাগবে। আমরা আগে ধারাগত্যটা বের করে ফেলি, তাহলে বাকিটা করতে পারবো। তাহলে আমি আগে ধারাগত্য বের করি, যেহেতু গোলাকার পরিবাহী ধারাগত্য c 4 পাই এপসাইলন নট। যেহেতু বড় ফোঁটার ব্যাসার্ধ, কিন্তু বড় ফোঁটার ব্যাসার্ধ তো আমার জানা নাই। হ্যাঁ, জানা নাই। তাহলে আমরা একটা কাজ করি, কিভাবে বের করব। ছোট ফোঁটার ব্যাসার্ধ আমার জানা আছে, ছোট হাতের আর এর মান 0.02। তাহলে আমরা ফার্স্ট ইয়ারে করছিলাম, ওই জন্য আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। আমি এক কথায় বলবো হচ্ছে 64টা বড় ফোঁটা মিলে যে আয়তন দখল করে, এই বড় ফোঁটা একটা মিলে আমার সেম আয়তন দখল করে। ছোট ফোঁটা 64টা মিলে যে আয়তন দখল করে, এই বড় ফোঁটা একটাই সেম আয়তন দখল করে। তাহলে আমরা বলতে পারবো বড় ফোঁটার আয়তন কত,
4/3 পাই বড় হাতের আর কিউব, ছোট একটা ফুটার আয়তন হচ্ছে 4/3 পাই ছোট হাতের আর কিউব, যেহেতু এরকম কয়টা 64টা, 64 দ্বারা গুণ করলাম, 4/3 বাই 4/3 বাই চলে যাবে, আর কিউব ইকুয়ালস টু 64 আর কিউব। তাহলে আর ইকুয়ালস টু কত হবে, বড় হাতের আর এর মান বের করব, থ্রাইস রুট ওভার 64 আর, আর থ্রাইস রুট ওভার 64 আর করলে এটা 4 হয়, তাহলে আমাদের 4 আর, আর এর মান আমরা জানি, বসাইলে তুমি বড় হাতের আর পেয়ে যাবে, আর বড় হাতের আর যদি এখানে বসাও তাহলে আমার সি এর মান বের হয়ে গেল। এবার তোমার বিভব বের করতে বললো, বি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই সি। দেখো তুমি কার বের করবা, তুমি বড়টার বের করবা, তাহলে বড়টার যদি বের করো, বড়টার আধান ডিভাইড বাই বড়টার ধারকত্ব, বড়টার ধারকত্ব এখানে বের করছে, বড়টার আধান। আচ্ছা বলো তো ছোট একটার মধ্যে কতটুকু আধান ছিল, 1 কুলম, এরকম 64টার মধ্যে কত কুলম আধান আছে, 64 কুলম। সবগুলো যেহেতু একসাথে করা হয়েছে, এর মানে এটার আধানের পরিমাণ কিউ ইকুয়ালস হচ্ছে 64 কুলম, সেই মানটা এখানে বসাবো, আনসার পেয়ে যাবা। এবার আসো চার্জের তলমাত্রিক ঘনত্ব, তো আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব জানি সিগমা ইকুয়ালস টু কত, কিউ বাই এ, আর তুমি কিউ বাই এ জায়গায় বসাতে পারো 4 পাই আর স্কয়ার, বড় হাতের আর স্কয়ার, আর এমন তোমরা জানো, ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। এর মানে এই ধরনের ম্যাথ আসতে পারে, কনসেপ্ট এটাই যে আমার বড় ফুটার ব্যাসার্ধ এভাবে বের করা যায়, অর্থাৎ এক কথা ছোটটা জানলে বড়টা, বড়টা জানলে ছোটটা আমরা এখান থেকে বের করতে পারি। এই কনসেপ্টটা তোমরা আগেও জানতা, এখন জাস্ট স্মরণ করাই দিলাম যে আমরা এটা এখানেও চাইলে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এই ম্যাথটা করা শেষ। দেন আমরা একটু সামনের দিকে আগাই। এবার আসো তোমাদের গাউস নিয়ে যে ম্যাথগুলো, গাউসের তোমরা ওইখানে আমি মেইন থিওরির মধ্যে যেরকম ভাবে পড়াইছিলাম ঠিক সেম ভাবে করে ফেলবা। তো আমি এখন তোমাদেরকে জাস্ট দুইটা স্পেশাল প্রবলেম দেখাবো গাউস থেকে। কোনো ম্যাথ, গাউসের অনেকগুলো ম্যাথ তোমাদের তপন স্যারের বইতে আছে, তপন স্যারের বই থেকে তোমরা সেই ম্যাথগুলো দেখে নিবা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো। আর আমি ওইখান থেকে আর করাবো না, আমি ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমার কয়েকটি স্পেশাল ম্যাথে চলে যাব, আমি কয়েকটা স্পেশাল ম্যাথ করাবো। হ্যাঁ, কয়েকটা বলতে কয়েকটা না, জাস্ট দুইটা স্পেশাল ম্যাথ করাবো। এই দুইটা ম্যাথ আমাদের তোমাদের বইতে পাবা না, বাট আমাদের লাগবে। হ্যাঁ এরকম, অর্থাৎ অন্যান্য বইগুলোতে আছে, তপন স্যারের বইতে তুমি খুঁজে পাবা না এই ধরনের ম্যাথ, ওই কারণে আমি ম্যাথ দুইটা করাই দিব। দুইটা ম্যাথ আমাকে একটু করাই দিতে হবে। তো এই দুইটা ম্যাথ কিন্তু সৃজনশীলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। আচ্ছা, এটা আমার নোট করা ছিল, আমার ওই যে কি বলে 2015 সালে যখন অ্যাডমিশন দিচ্ছিলাম তখন নোট করছিলাম। কারো যদি লাগে আমার থেকে নোটটা পিডিএফ বানিয়ে দিতে, আচ্ছা গ্রুপে দিয়ে দিব নোটটা পিডিএফ বানায়। এখানে অনেকগুলো ম্যাথ আছে ভিন্ন ভিন্ন, যে আমাদের 2015 সালে আমি তখন রেডি করছিলাম, যখন অ্যাডমিশনের সময় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কিছু ভালো ভালো ম্যাথ আছে। কেউ চাইলে আবার প্র্যাকটিসও করতে পারে, এগুলো ভালো ভালো কিছু ম্যাথ আছে। যদিও তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যে কোনো ম্যাথ তুমি পারবা, যেহেতু আমরা কোনো কিছু বাদ দিই নাই। তাহলে আমরা একটা দুইটা প্রবলেম করব। স্পেশাল প্রবলেম 1, স্পেশাল প্রবলেম 1 এর আমি প্রশ্নটা লিখি। হ্যাঁ, যে প্রশ্নটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে 9 × 10⁹ 10 ইনভার্স 9 কুলম ও 6 × 10 ইনভার্স 6 কুলম এর দুটি চার্জ পরস্পর থেকে 0.2 মিটার দূরে অবস্থিত, পরস্পর থেকে 0.2 মিটার দূরে অবস্থিত। এদেরকে আরো 0.1 মিটার নিকটে আনতে, 0.1 মিটার নিকটে আনতে কি পরিমাণ কাজ করতে হবে, তাহলে আমরা একটু এই ম্যাথটা বোঝার ট্রাই করি। আমাদের এই ম্যাথটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বিশেষ করে আমাদের সিরিজগুলোতে কাজে লাগতে পারে। আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিবা ইন ফিউচার, তোমাদের জন্য হচ্ছে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে একটু ভালো করে খেয়াল করি, কনসেপ্ট আমাদের সিম্পল কনসেপ্ট। আমি জাস্ট যদি বুঝি তাহলে ম্যাথটা সোজা, না বুঝলে কঠিন আর কি। বলা হলো এত এবং এত কুলম এর দুটি চার্জ পরস্পর থেকে
2 মিটার দূরে অবস্থিত। তাহলে আমি যদি বলি আমাদের Q1 ইকুয়ালস টু হচ্ছে 9 ইনটু 10 ইনভার্স 9 কুলম, আর Q2 ইকুয়ালস টু 6 ইনটু 10 ইনভার্স 6 কুলম, এরকম দুইটা আমাদের আধান আছে। এখন তুমি একটু সিম্পল খেয়াল করে দেখো, আমাদের ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত Q1 আধান, আর এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে সেই কাঙ্ক্ষিত আমার Q2 আধান। বেসিকটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখি, এই মুহূর্তে তাদের মধ্যবর্তী যে ডিসটেন্স, এই মুহূর্তে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, এই দূরত্বটা দেওয়া আছে, এই যে দূরত্ব, এই দূরত্বটা বলা আছে 0.2 মিটার। তাহলে প্রাথমিক যে দূরত্ব এটা আমি নাম দিলাম R1 সমান হচ্ছে 0.2 মিটার। এখন একটু খেয়াল করে দেখি, আমার এই আধানটাও ধনাত্মক, এই আধানটাও ধনাত্মক, তাহলে ধনাত্মক আধান এবং ধনাত্মক আধান পরস্পর কি করে ভাইয়া? বিকর্ষণ করে। তাহলে আমাকে বলা হলো এত দূরে এরা অবস্থান করে, মানে এরা এখানে আছে, এদেরকে আরো 0.1 মিটার নিকটে আনতে। তাহলে সে ছিল কতটুকু? 0.2 মিটার দূরে, তার থেকে 0.1 মিটার কাছে নিয়ে চলে আসবো। এখন আমার কথা হচ্ছে কাকে আনবো? আমাদের ফর এক্সাম্পল আমি Q1টাকে স্থির রেখে Q2টাকে কাছে আনতে পারি, অথবা Q2টাকে স্থির রেখে Q1টাকে কাছে আনতে পারি, তোমার যেটা ইচ্ছা। আমি ধরে নিলাম আমি আমার Q1 যেটা আছে তাকে আমি স্থির রাখলাম, তাকে স্থির রেখে আমার Q2 যেটা ছিল তাকে এইদিকে আরো 0.1 পরিমাণ এদিকে আনলাম। এর মানে বুঝতেই পারতেছো সে আমার এখানে চলে আসলো, আমার Q2টা বর্তমানে এখানে আছে, Q1টা এখানে আছে। তাহলে আমি যদি বলি, খেয়াল করো, আমার এখানে যদি আমরা বলি আমি তাকে বলা হলো এদেরকে আরো 0.1 মিটার নিকটে আনতে, তাহলে আগে যা ছিল তার থেকে কতটুকু নিকটে আনলাম? 0.1 মিটার। তাহলে 0.1 মিটার নিকটে যদি আনি তাহলে মধ্যবর্তী বর্তমান দূরত্ব কত? ওই এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে আনসার আসে আমাদের 0.1ই আসে। তাহলে আমরা বলতে পারবো আমাদের এটা হচ্ছে প্রাথমিক দূরত্ব, এটা হচ্ছে শেষ দূরত্ব, R2 ইকুয়ালস টু 0.1 মিটার। তাহলে যেহেতু সমধর্মী আধান এখান থেকে এখানে আনতে আমাকে কাজ করা লাগছে। এখন আসো, তুমি কোন আধানটাকে আনার জন্য কাজ করছো? ভাই আমি Q2 আধানটাকে আনার জন্য কাজ করছি, কারণ Q1টাকে আমি স্থির ধরছি, কারণ আমাকে তো বলছে কাছে আনতে হবে। তো কাছে আনতে হলে এটাকে স্থির ধরে এটাকে কাছে আনবো, অথবা এটাকে স্থির ধরে এটাকে কাছে আনবো। তো যেটাকে আমি স্থির ধরছি সেটার জন্য তো কোনো কাজ করা লাগতেছে না, কারণ সে তো জায়গার মতোই আছে। যাকে আমি এটাকে স্থির ধরে যাকে আমি কাছে টানবো তাকে টানতে কাজ করতে হবে। তাহলে আমরা বলতে পারি কাকে টানার জন্য কাজ করব? আমি Q2টাকে টানার জন্য কাজ করব। তাহলে Q2টাকে টানার জন্য যদি কাজ করি, আমরা জানি আমাদের আধান স্থানান্তরের কৃত কাজ W ইকুয়ালস টু আমরা বলতে পারি QB, ঠিক কি না? ঠিক। এখানে Q মানে হচ্ছে আধান, B মানে হচ্ছে বিভব পার্থক্য। এটা কোন বিভব পার্থক্য? তোমার প্রথমে বিভব পার্থক্য যা ছিল শেষে যা ছিল, প্রথমে বিভব যা ছিল শেষে যা ছিল, এই দুইটার পার্থক্য। এখন এই কাজটা আমি কাকে আনার জন্য? আমি 2 নম্বরটাকে আনার জন্য না, তাহলে এটা হচ্ছে Q2 ইন্টু V। তাহলে আমরা বলতে পারি Q2 ইন্টু V, এটা হচ্ছে আমাদের কি? এখানে হচ্ছে কৃত কাজের ফর্মুলা। এবার হচ্ছে V, V মানে কি? এই V মানে হচ্ছে বিভব পার্থক্য, নট বিভব, এটা হচ্ছে বিভব পার্থক্য। এই বিভব পার্থক্য করতে গেলে এবার আসো আমার বিভব পার্থক্যটা কি কি? একটা হচ্ছে যখন তারা R1 দূরত্বে ছিল ওই মুহূর্তে বিভব পার্থক্য ধরে নিলাম, মানে যখন আমাদের এখান থেকে R1 দূরত্বে ছিল তখন বিভব পার্থক্য ধরে নিলাম V1, যখন R2 দূরত্বে তখন বিভব পার্থক্য ধরে নিলাম V2। তাহলে আমরা বলতে পারি R1 দূরত্বে বিভব পার্থক্য V1, R2 দূরত্বে বিভব পার্থক্য V2। এখন B ইকুয়ালস টু আমরা কি জানি? 1/4πε0 Q ডিভাইডেড বাই R, ঠিক কি না? তাহলে আমি কার সাপেক্ষে বিভব বিবেচনা করব? যেখান থেকে আমি আনতেছি, তাহলে আমি এটা ফিক্সড, এটার সাপেক্ষে ওইখানে বিভব এত ছিল, বর্তমানে এত আছে, তাহলে আমি তার সাপেক্ষে চিন্তা করব। এখন আসো, প্রাথমিক ক্ষেত্রে দূরত্ব ছিল যা ছিল, পরের ক্ষেত্রে দূরত্ব আরো কমে গেছে না? আর আমরা জানি বিভব এবং দূরত্ব পরস্পর কেমন? ব্যস্তানুপাতিক। এর মানে দূরত্ব যত বেশি বিভব তত কম, দূরত্ব যত কম বিভব তত বেশি। এবার বলো R1 আর 2 এর মধ্যে কে বড়? আমার R1টা বড়, R2টা ছোট। যেটা বড় তার বিভব কম, যেটা ছোট তার বিভব বেশি। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি ভাই আমার কৃত কাজের ফর্মুলা W ইকুয়ালস টু Q
Q2 ইন্টু বি এর জায়গায় লেখা যায় V2 মাইনাস V1, ঠিক কি না? জি ভাই ঠিক। এবার আসেন Q2 আমার আছে, B2 বের করতে হবে না? আমার B2 কার জন্য বিভব? এই প্রথমটা থেকে R1 দূরত্বে বিভব, প্রথমটা থেকে R2 দূরত্বে বিভব। তাহলে আমরা প্রথমটা হচ্ছে B2, B2 হচ্ছে R2 এর জন্য, তাহলে লিখতে পারি 1/4 পাই এপসিলন নট কোন আধানটা থেকে? প্রথমটা থেকে, তাহলে Q1 ডিভাইডেড বাই R2 মাইনাস 1/4 পাই এপসিলন নট Q1 ডিভাইডেড বাই R1। এবার দেখো Q1 টা আমি কমন নিয়ে নিতে পারি, 1/4 পাই এপসিলন নট কমন নিতে পারি। তাহলে আমার কমন নিলে কি হবে? 1/4 পাই এপসিলন নট কমন নিলাম, Q1 কমন নিব, Q2 আছে, তাহলে Q1 Q2 ইনটু 1/R2 মাইনাস 1/R1। তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে আমার ফর্মুলা। এবং তোমরা চাইলে এমসিকিউর জন্য শর্টকাট হিসেবে শিখতে পারো, তবে ইন্টারমিডিয়েটে শর্টকাট শেখা লাগে না, আমাদের পরীক্ষায় আসলে আমাকে এখান থেকে করতে হবে। তাহলে আমরা বলতে পারি, আমি একটু আবার রিপিট করতেছি কারণ এই ম্যাথে অনেকের প্রবলেম হইতে পারে। তো আমি বলি আমার দুইটা আধানের ব্যবধান এত ছিল, সমধর্মী আধান, কাছে আনতে কাজ করা লাগবে। তাহলে আমি কাছে আনার জন্য কাজ করব। আমি কাকে কাছে আনবো? আমি প্রথমটা স্থির রেখে দ্বিতীয়টাকে কাছে আনবো। তাহলে আমি দ্বিতীয়টাকে কাছে আনলে কৃত কাজ আমার আসবে দ্বিতীয়টার জন্য। তাহলে দ্বিতীয়টাকে আনতে কৃত কাজ, দ্বিতীয়টার আধান কিন্তু বিভব পার্থক্য। এবার আছে বিভব পার্থক্য মেজারমেন্ট করব। কার কাছে আনবো? প্রথমটার কাছে। তাহলে প্রথমটার সাপেক্ষে এই বিন্দুতে বিভব, প্রথমটার সাপেক্ষে এই বিন্দুতে বিভব, দুইটা বিভব বের করলে তাদের পার্থক্যটা হচ্ছে বিভব পার্থক্য। এই বিভব পার্থক্যটা অতিক্রম করে কে? Q2, যাকে আমি স্থানান্তর করতেছি। তাহলে Q2 ইন্টু বিভব পার্থক্য, Q2 ইন্টু বিভব পার্থক্য। এখন বিভব পার্থক্য বের করলাম দ্বিতীয়টার জন্য, প্রথমটার জন্য ক্যালকুলেশন করলে এই ফর্মুলা। উল্টাভাবে যদি করো, দ্বিতীয়টাকে স্থির রেখে প্রথমটাকে নাড়াচাড়া করবা, তখন দ্বিতীয়টাকে স্থির রেখে প্রথমটাকে নাড়াচাড়া করলে Q1 ইন্টু বিভব পার্থক্য। এরপর তখন আবার বিভবটা কার জন্য? দ্বিতীয়টার জন্য, তখন এখানে চলে আসতো Q2। আলটিমেটলি ওই কমন নিলে Q1 Q2 আসতো, মানে দুই ক্ষেত্রে সেম আনসার আসবে। এবার তুমি R2 এর মান বসে দাও, R1 এর মান বসে দিয়ে ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসতে পারে, যদিও তোমার বইতে এই ম্যাথটা ডিরেক্টলি নাই, বাট দেখো কনসেপ্ট কিন্তু সেম, তবে একটু বুঝার জিনিস আছে, জিনিসটা একটু বুঝার মতো, যে আমাদের কেন আমি এই কাজগুলো করতেছি অনেকে বোঝে না। তাও তোমাদের যদি এটাতে কোনো কনফিউশন থাকে আমি একটু জানাও যে এই ম্যাথের কোথাও বুঝতে কোনো কনফিউশন আছে কিনা, তাহলে আমি কমেন্ট থেকে আনসার দিয়ে দিই। আর এরপর একটা ম্যাথ করাবো, ওই ম্যাথটা করাইলে আমাদের স্থির তড়িতের ফিনিশিং শেষ। আর স্পেশাল একটা ম্যাথ করাবো। কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। এই যে এই প্রবলেম যেটা, এই প্রবলেমের উপর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি কমেন্ট দেখতেছি। আরমান বিন জাহাঙ্গীর ফার্স্ট লাইনটা বুঝাই দেন। বুঝে দিচ্ছি। দেখো আমাকে বললো দুইটা আধান আছে, মধ্য দূরত্ব এত, আর তাদেরকে আমার এত দূরত্ব আনতে হবে। তাহলে তুমি তাকে এখান থেকে এখানে নিয়ে আসলা না, যেহেতু দুইটা সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, কাছে আনতে অবশ্যই আমার কি করা লাগবে? কাজ করা লাগবে। এখন হচ্ছে আমি জিনিসটা হচ্ছে, দেখো আমার টার্গেট কি? কাছে আনা। এখন তুমি কাছে আনতে হলে তুমি তো অ্যাট দুইটাকে আনবা না। হ্যাঁ দুইটাকেও আনতে পারো, আমার সমস্যা না। আমার কথা হচ্ছে দুইটাকে আনি এতটুকু করলে হয়, কিন্তু সেক্ষেত্রে ম্যাথটা মোর কমপ্লেক্স হয়ে যাবে। আমার কথা হচ্ছে তুমি প্রথম আধানটাকে স্থির রেখে চিন্তা করলা, দ্বিতীয়টাকে কাছে টেনে আনলা। তাহলে তুমি কাছে টেনে আনছো কাকে? দ্বিতীয়টাকে। তাহলে কাজ করতেছো কাকে আনার জন্য? দ্বিতীয়টাকে আনার জন্য। ওই কারণে কৃত কাজ সমান হচ্ছে দ্বিতীয়টার আধান ইনটু যতটুকু বিভব পার্থক্য আমার সৃষ্টি হচ্ছে, তো ওইটা আমরা বসাবো। আর তোমরা জানো ফর্মুলা এখান থেকে কোথা থেকে আসছে? আমরা জানি W/QB, আধানকে বিভব পার্থক্য দ্বারা গুণ করলে কৃত কাজ পেয়ে যাই। তাহলে আমি শিফট করতেছি দ্বিতীয়টাকে, ওই জন্য দ্বিতীয়টার আধান। যদি প্রথমটাকে শিফট করতাম, প্রথমটার আধান। আবার যেহেতু দ্বিতীয়টাকে শিফট করতেছি, কৃত কাজ করতেছি দ্বিতীয়টার কারণে। এবার হচ্ছে বিভব মেজারমেন্ট করতে হবে কি? কোন একটা আধানের সাপেক্ষে না, কার সাপেক্ষে করবা? যেটা ফিক্সড তার সাপেক্ষে বিভব ছিল এত, তার সাপেক্ষে বিভব হচ্ছে এত, এই বিভবের মধ্যে ওই আধানটাকে নাড়াচাড়া করছো। তাইলে যখন এখানে দুই নাম্বারটার জন্য কাজ করবা, বিভব পার্থক্য কাউন্ট হবে হচ্ছে প্রথমটার জন্য।
আর যখন তুমি প্রথমটার জন্য কাজ করবা বিভব কাউন্ট হবে দ্বিতীয়টার জন্য। এটাই এক কথায় তুমি যেভাবে করো না কেন লাস্ট পর্যন্ত আনসার এই লাইনটাই আসবে। এরপর মান বসাবা, আর 1 আর 2 আমরা জানি, মান বসে আনসার পেয়ে যাব। আর কারো কোনো প্রশ্ন না হয় আমি শেষ করে দিচ্ছি বলতে আমার আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটা করে আমি শেষ করে দিব। আদিল R1 ইজ গ্রেটার দেন R2 এটা আরেকবার বলার জন্য বলছে। আচ্ছা দেখো আমরা তো বিভবের ফর্মুলা জানি কি V = 1/4πε0 Q/r। যেহেতু বিভব হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক, তাহলে আমরা বলতে পারি যার দূরত্ব যত বেশি তার বিভব তত কম, যেহেতু ব্যস্তানুপাতিক। আর R1 বলতে আমরা কি বুঝতেছি, প্রাথমিক তাদের অবস্থান ছিল 0.2 মিটার দূরে, এরপর 0.1 মিটার কাছে আনলে তাদের দূরত্ব হচ্ছে 0.1, তাহলে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। R1 এর মান 0.2, R2 এর মান হচ্ছে 0.1, তাহলে কে বড়? অবশ্যই R1 বড়। R1 বড় ছিল, R2 টা আমার ছোট, এটা আমরা বুঝাইছি। ওকে, তাহলে ফিনিশিং ম্যাথটা করেই আমরা শেষ করে দিচ্ছি। এখন যেটা করাবো, এমনও হইতে পারে তোমার কলেজের পরীক্ষায় এই টাইপসের প্রশ্ন কলেজের পরীক্ষায় বেশি আসে। এমনও হইতে পারে হুবহু এটা দিয়ে তুমি পুরো একটা সৃজনশীল পেয়ে গেছো। এখন যেটা করাবো স্পেশাল প্রবলেম 2, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এখানে ভেক্টরের রূপাংশ সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা আমি প্রশ্নটা লিখি, এটাও তুমি ডাইরেক্টলি তোমার বইতে পাবা না, আমি লিখে দিচ্ছি। দেখো স্পেশাল প্রবলেম 2, এটা করে আমরা শেষ করে দিব। হ্যাঁ আচ্ছা দেখো 0.02 মিটার ভরের দুটি, এগুলো এই দুইটা ম্যাথ, আগের ম্যাথটা আর এটা আমি একটু সুন্দর করে লিখতেছি যাতে করে লিখে স্পষ্ট থাকে, তোমরা একটু নোট করে নিতে হবে। হ্যাঁ, কারণ এটা তোমার বইতে পাবা না হুবহু। দুটি সমান পিচ বলকে 23 সেন্টিমিটার লম্বা দুটি সুতা দিয়ে একই বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। এবার বললো এরপর প্রত্যেককে সমপরিমাণ ও সমজাতীয় চার্জে চার্জিত করা হলো। এরা পরস্পর হতে 20 সেন্টিমিটার দূরে গিয়ে সাম্যাবস্থায় থাকে। এরপর প্রত্যেকের আধানের পরিমাণ কত? এখানে কনসেপ্টটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এই কনসেপ্ট দিয়ে সৃজনশীল আসার সম্ভাবনা খুব বেশি। আমাদের কনসেপ্টটাই হচ্ছে আমাদের এখানে মেইন ফ্যাক্ট। তো আমি একটু দেখি, তাহলে আমরা এটা করাই শেষ করে দিব। এটা খুবই মনোযোগ সহকারে তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, ইভান সাহেব প্রশ্ন করলো এত কনসেপ্ট কিভাবে মনে রাখি? আমি মনে রাখি না, আমি বুঝে পড়ি। হ্যাঁ, আমি তো পড়ি, তবে বুঝে পড়লে কোনো ব্যাপার না, তোমাদের কনসেপ্টে ক্লিয়ার থাকতে হয়। আমাদের সায়েন্সের ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় তোমার ফিজিক্সে খারাপ করে তাদের বেসিক দুর্বলতার কারণে, অর্থাৎ জিনিসটা তারা পড়ে, তার মনে হচ্ছে সে পড়ছে, আসলে সে পড়ে নাই। কেন? বেসিকটা ক্লিয়ার করে নাই। তাহলে দেখো তোমার প্রশ্নটা কি বললো, দেখো আমি সেই প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি। আমাকে বলা হলো 0.2 মিটার ভরের দুটি সমান পিচ বলকে, তাহলে আমি এখানে একটু গিভেন ডাটাগুলো লিখে রাখি। গিভেন মাস ইকুয়ালস টু 0.02, এই ভর মিটার কেমন হয়, এত কেজি, 0.02 কেজি, সরি এটা গ্রাম দেওয়া ছিল, এত গ্রাম ভরের, তাহলে আমরা বলতে পারবো এত ইন্টু 10⁻³ কেজি, কারণ তোমাকে এসআই ইউনিট ইউজ করতে হবে। এত ভরের দুটি সমান পিচ বলকে
23 সেন্টিমিটার লম্বা, খেয়াল করো দুটি সমান সমান পিচ বল, তাহলে পিচ বল আমাদের যেগুলোতে হচ্ছে আদান সঞ্চয় করা যায় এই ধরনের কিছু ছোট ছোট বল আমাদের গোলক আকৃতির 23 সেন্টিমিটার লম্বা সুতা দিয়ে কি করা হলো, এক বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। তাহলে আমি একটু অ্যানালাইসিস করি। প্রথম হচ্ছে এটাই সে আমার কাঙ্ক্ষিত বিন্দু, এই বিন্দু থেকে আমি কি করলাম, দুইটা বলকে ঝুলাই দিলাম। কয়টা? দুইটা। দুইটার রশ্মি কতটুকু লম্বা? 23 সেন্টিমিটার। তাহলে আমি যদি বলি দুইটা বল পাশাপাশি থাকবে, কারণ তুমি যদি ঝুলাই দিছ তাহলে আমার একটা বিন্দু থেকে ঝুলাই দিলে তারা সোজা থাকার চেষ্টা করবে, কিন্তু সোজা তো থাকতে পারবে না, দুইজন লেগে থাকবে আর কি, দুইটা বল। তাহলে আমাদের দুইটা বল লেগে আছে। তাহলে খেয়াল করে দেখো আমার এই যে দুইটা বল, হ্যাঁ দুইটা বল আর কি, হ্যাঁ দুইটা বল আমাদের পিচ বল। তাহলে আমাদের এখানে সুতার যে লেন্থটা, এই লেন্থ যেটা আমরা L = ধরে নিলাম 23 সেন্টিমিটার, 23 × 10⁻² মিটার দিলাম। তো এই লেন্থটা হচ্ছে কত? L 23 সেন্টিমিটার, আর এটার মাস যা, এটারও মাস তা, এটার লেন্থও সেম। তাহলে আমি কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দৈর্ঘ্যের সুতা দ্বারা দুটি সমান বরের সমান সাইজের পিচ বলকে ঝুলিয়ে দিলাম। আচ্ছা, এতটুকু বললো, এত বরের সমান পিচ বলকে, তাহলে আমাদের দুটি সমান পিচ বলকে 23 সেন্টিমিটার লম্বা দুটি সুতা দিয়ে, 23 সেন্টিমিটার লম্বা, দুইটা দৈর্ঘ্য সেম, সুতা দিয়ে একই বিন্দু থেকে, একটা বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। যেহেতু এদের ভর আছে অভিকর্ষের টানে, সেটা তারা এভাবে থাকবে। এরপর কি করা হলো, এরপর প্রত্যেককে সমপরিমাণ ও সমজাতীয় চার্জে চার্জিত করা হলো। আমি এখানে মনে করো আধান দিলাম, প্রথমটার মধ্যে আধান দিলাম কিউ পরিমাণ, এর মানে সেকেন্ডটার মধ্যেও কিউ পরিমাণ আধান দিলাম। প্রথমটার মধ্যে আধান দিলাম ধনাত্মক, এর মানে সেকেন্ডটার মধ্যে আধান দিলাম ধনাত্মক। প্রথমটার মধ্যে যদি ঋণাত্মক দিই, সেকেন্ডটার মধ্যে ঋণাত্মক। কারণ তোমাকে বলছে দুইটার মধ্যে যে আধান দিছ, আধানের পরিমাণ কেমন? সমপরিমাণ ও সমজাতীয়। তাহলে প্রথমটার আধান যদি Q1 বলি, Q1 এর মান হচ্ছে প্লাস কিউ, দ্বিতীয়টার আধানের মান যদি Q2 বলি, তাও আমার প্লাস কিউ। এবার দুইটার মধ্যে আধানের পরিমাণ সমান এবং সমজাতীয় এবং সমধর্মী। এবার বলো, তাহলে আমি যদি বলি দুইটাই ধনাত্মক, তাহলে বর্তমানে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, তারা একজন আরেকজনকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে সমপরিমাণ বিকর্ষণ করে তারা এবার কি হবে? তারা দূরে সরে যাবে। তাহলে আমরা বলতে পারি তারা একজন আরেকজনকে বিকর্ষণ করে কি হবে? তারা দূরে সরে যাবে। তাহলে আমরা এখানে একটু ফিগারটা ড্র করার ট্রাই করি। তারা দূরে সরে, মনে করো এটা হচ্ছে প্রথম পিচ বল, আর এটা হচ্ছে আমার সেকেন্ড পিচ বল। তাহলে তারা দূরে সরে যাওয়া স্টার্ট করবে, যেহেতু একজন আরেকজনকে বিকর্ষণ করে, কিন্তু অসীম আজীবন তো আর চলতে থাকবে না, তাহলে একসময় থেমে যাবে যখন সাম্যাবস্থায় আসবে। বলা হলো এরা আমাদের চার্জে চার্জিত করা হলো, এরা পরস্পর হতে 20 সেন্টিমিটার দূরে গিয়ে সাম্যাবস্থায় থাকে। এর মানে বর্তমানে মনে করো সাম্যাবস্থা, এই মুহূর্তে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্ব যদি হয়, সাপোজ আমি ধরে নিলাম তাদের মধ্যবর্তী দূরত্ব, এটাকে নাম দিলাম ডি, তাহলে ডি ইকুয়ালস টু এত। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো প্রত্যেকের আধানের পরিমাণ কত। দ্যাট মিন্স কিউ ইকুয়ালস টু হোয়াট। এই কিউ এর মান তোমাকে কি করতে হবে? বের করতে হবে। এবার দেখো এই আধান একটা আরেকটাকে কি করে? বিকর্ষণ করে না। তাহলে এরা যখন বিকর্ষণ করে, তাহলে আলটিমেটলি এই যে এই আধানটাও সাম্যাবস্থায় আছে, এই আধানটাও সাম্যাবস্থায় আছে, তাহলে আমি যে কোনো একজনকে ধরে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন যদি করো, তাহলে সাম্যাবস্থায় থাকার শর্ত কি? তার উপর লব্ধি বলের মান 0, তাই তো? হ্যাঁ, তাহলে আমি সাম্যাবস্থার শর্ত করি। প্রথম শর্ত, আচ্ছা বলো তো এই আধানের ভর আছে কিনা? জি ভাই আছে। আমার এই আধানের ভর যদি থাকে, তার ওজন কাজ করবে নিচের দিকে, সেটা কত ভাই? আমার mg পরিমাণ ওজন কাজ করবে নিচের দিকে। ওকে ভাইয়া, বুঝলাম। যদি তাই হয়, এবার দেখেন ভাই, এই এল এর মান আমরা জানি, এটা হচ্ছে কত? 23 সেন্টিমিটার, এটা 23 সেন্টিমিটার। এই পুরোটা যদি 20 হয়, তাহলে মাঝখান থেকে এটা হচ্ছে 10,
এখন তুই বলতে ভাইয়া আপনি দুইটা দুই দিকে সমান সমান কেন নিয়েছেন, কারণ এই যে বললাম দুইটার আধানের মান সেম, সুতার দৈর্ঘ্য সেম, বরের মান সেম, সমপরিমাণ, আমাদের একধর্মী আধান, যার কারণে দুইটা সমপরিমাণে যাবে। তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা হচ্ছে 23 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। আর তোমরা সিম্পল বুঝতেই পারতেছ এটা 23 আর এটা 10 হইলে আমি চাইলে এই দূরত্ব বের করা যাবে, কিভাবে? √23 স্কয়ার প্লাস 23 স্কয়ার মাইনাস 10 স্কয়ার ক্যালকুলেশন করলে आंसर পেয়ে যাবে। এখন আসো এবার এই বস্তুটা যে ঝুলে থাকবে, এখন তার ওজনের কারণে নিচে দিয়ে একটা বল, আমাদের নিচে দিয়ে একটা ওজন কাজ করবে, আর এই যে একটা আরেকটাকে বিকর্ষণ করে, তাহলে এই বিকর্ষণের কারণে একটা বল লাভ করবে না ভাই? এই আধানটা এইদিকে কি এমনি গেছে না, এই আধানটাকে নিশ্চয়ই এই আধানটা এদিকে ধাক্কা দিচ্ছে, আবার এটাকে এটা এদিকে ধাক্কা দিচ্ছে। এই যে ধাক্কাটা দিচ্ছে ওই বলের মান হচ্ছে F। এখন কত হচ্ছে? ওজন নিচের দিকে mg, এদিকে F। তাহলে তো আমার এটা লব্ধি বড় এদিকে চলে যাওয়ার কথা না, এই সুতাটা তাকে আটকে রাখছে। তাহলে সুতায় একটা টান বল কাজ করে না? অবশ্যই কাজ করে। আমরা ফিজিক্সের নিউটনীয় বলয়তে বলছিলাম টান বল সব সময় সুতা বরাবর কাজ করে এবং যে বিন্দুর সাপেক্ষে ঝুলানো ওই বিন্দুর দিকে কাজ করে। তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টের সাপেক্ষে টান বল হচ্ছে এদিকে, এটা হচ্ছে আমার টি। এখন আসো এখানে আর কি কোনো বল আছে? না ভাইয়া, এই টান বল F mg এই তিনটে মিলে সাম্যাবস্থায় আছে। আর সাম্যাবস্থায় আমরা কি জানি? লব্ধি বলের মান কত? 0। তো আমি একটা কাজ করি, সবাইকে আনুভূমিক আর উলম্ব উপাংশে ভাগ করে ফেলি। ভাগ করলে কি হয় ভাই? আমার এই টান বলটা, আচ্ছা আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা কত? থিটা। এই কোণটা থিটা হলে এই কোণটা কত? থিটা। তুমি চাইলে এই থিটাটা বের করতে পারবে না, কিভাবে? আমরা জানি কি tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এটা থিটা ধরলে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। ক্যালকুলেশন করলে থিটার মান বের করা যাবে কিনা? কিভাবে? অবশ্যই যাবে। তাহলে তোমার কাজ হচ্ছে আগে থিটার মান বের করে ফেলা। থিটার মান তুমি বের করে ফেলছো। এবার দেখো এই টান বলের একটা উপাংশ কাজ করবে এইদিকে, এই উপাংশটা হচ্ছে t cos থিটা, যার সাথে থিটা সেটা হচ্ছে cos, আর এদিকের উপাংশটা হচ্ছে t sin থিটা। তাহলে আমরা বলতে পারি এই টিটাকে দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে cos থিটা, একটা হচ্ছে sin থিটা। তাহলে আমরা বলতে পারি আমার এখন এটা আর এটা সমান, এটা আর এটা সমান। কারণ দেখো না আমার আনুভূমিক বরাবর দুইটা আছে, একটা এই পাশে একটা এই পাশে, উলম্ব বরাবর দুইটা আছে, একটা এই পাশে একটা এই পাশে। তাহলে এটা আর এটা সমান, এটা আর এটা সমান। ধরলে তো আমার সাম্যাবস্থা হয়ে গেছে। জি ভাই হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি একটু ছবি তুলে নিই। ছবি তোলার আগে একটা জিনিস লিখে লাইন লিখে রাখি, সেটা হচ্ছে কি ভাই? এখানে হচ্ছে আমাদের কে কে সমান, আমি এখানে লিখে রাখি আমার এই যে f ইকুয়ালস টু কত? t sin থিটা। আর এদিকে যে আমাদের mg ইকুয়ালস টু আমরা বলতে পারি mg ইকুয়ালস টু t cos থিটা। আমরা এখান থেকে চাইলেই বলতে পারি। এবার আসো এখন যদি দেখি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে এবার আসো ক্যালকুলেশন গুলা। তাহলে তুমি এখানে অলরেডি পাইছো না? জি ভাই, আমরা এখানে আবার লিখি। আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম t sin থিটা ইকুয়ালস টু f, আমরা পাইলাম t cos থিটা ইকুয়ালস টু mg। এখন যদি একটাকে আরেকটা দ্বারা ভাগ দাও তাহলে t sin থিটা বাই t cos থিটা কাটাকাটি যাবে না? তাহলে আমার এখানে হবে tan থিটা, t কাটাকাটি, sin বাই cos সমান tan থিটা ইকুয়ালস টু কি বলা যায়? f ডিভাইডেড বাই mg। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি f ইকুয়ালস টু হচ্ছে mg tan থিটা। m এর মান আমরা জানি, g এর মান জানি, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি জানি। তোমাকে f এর মান বের করতে বলে নাই, তোমাকে বলছে আধানের মান। এন্ড আধানের পরিমাণ যদি বের করতে হয় তুমি তো অলরেডি f এর মান পেয়ে গেছো, ঠিক কি না? এবার আমরা জানি কি f ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট q1 q2, এখানে দুইটা সেম, q q ডিভাইড বাই দূরত্ব হচ্ছে এটা d স্কয়ার। এখান থেকে চাইলে আমরা বলতে পারি q ইনটু q মানে হচ্ছে কি q স্কয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি q ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4 পাই এপসিলন নট ইনটু f d স্কয়ার তার উপর রুট। তাহলে q বের করে ফেলতে পারবা। তাহলে আমাদের এখানে দেখো f এর মান আমরা আগে পেয়ে গেছি
দূরত্ব আমরা জানি 4 পাই এপসিলন নট এর মান জানি, ক্যালকুলেশন করলে आंसर বের হয়ে যাবে। এখানে আমি মেইন থিম তোমাকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই উপাংশের বিভাজনটা। এই বিভাজনটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে তুমি আনুভূমিক আর উলম্ব উপাংশে ভাগ করে যেহেতু সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থার শর্ত হচ্ছে লব্ধি বলের মান 0 এবং সেই কনসেপ্টটা তোমরা অ্যাপ্লাই করে এখান থেকে আমাদের আনসারটা বের করছো। তাহলে আমাদের এতটুকুই থাকলো আমাদের আজকের ক্লাস। আর আমাদের এটার উপর কারো কোনো প্রবলেম থাকলে বলো, যে আমাদের এই ম্যাথের কোথাও বুঝতে যদি কোনো প্রবলেম হয় বলো, আমি বুঝাই দিব না আবার। আচ্ছা, আমাদের ইভান সাইদ বলতেছে চিত্রটা শুরু থেকে আর একটু ব্যাখ্যা করতে। হ্যাঁ, আমি ব্যাখ্যা করতেছি, আমার ব্যাখ্যা করতে কোনো আপত্তি নেই, তবে আমি চিত্রটা আমি নতুন করে এঁকে ব্যাখ্যা করব। আমি চাচ্ছি চিত্রটা নতুন করে এঁকে ব্যাখ্যা করি, কারণ এই কনসেপ্ট হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য একটা কড়া কনসেপ্ট। তুমি কড়া কনসেপ্ট বলতে পারো, তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়তো গাইড বুকে এই কনসেপ্টটা পেয়ে যেতে পারো সৃজনশীলের মধ্যে। মানে আমাদের এই ম্যাথটা করলে সৃজনশীলে অনেক বেশি তোমাদের অগ্রগতি হবে। তো আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে, দেখো প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থায় আমরা যে কাজটা করলাম, কোনো একটা বিন্দু থেকে আমরা দুইটা ফিট বলকে ঝুলিয়ে দিলাম। দুইটা ফিট বলকে যদি ঝুলিয়ে দিই, তারা আমার পাশাপাশি থাকবে, স্বাভাবিক ওজনের কারণে তারা তো ঝুলে থাকবে। তারা যখন ঝুলে থাকবে তো সিম্পল সুতা দিয়ে দুইটা বলকে ঝুলিয়ে দিলে এরকমই থাকবে। দুইটা সুতার দৈর্ঘ্য আমার সমান, এটা আমরা জানি, সুতার দৈর্ঘ্য আমার সমান এবং এই দৈর্ঘ্যটার মান আমার জানা আছে। এরপর আমি কি করলাম, দুইটার মধ্যে সমপরিমাণ সমধর্মী আধান দিলাম। সমধর্মী আধান আমি এখানে পুট করলাম। তাহলে প্রত্যেকটার মধ্যে আধানের পরিমাণ হচ্ছে কিউ, এখানেও কিউ, এখানেও কিউ। যেহেতু সমধর্মী আধান পরস্পর কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে এটা এটাকে বিকর্ষণ করবে এদিকে, এটা এটাকে বিকর্ষণ করবে এদিকে। তাহলে আমার এটা এদিকে যাওয়া শুরু করবে, এটা এদিকে যাওয়া শুরু করবে। কিন্তু কথা হচ্ছে একবার সিম্পল তুমি চিন্তা করো, যতই এদিকে যাবে তার ওজনের কারণে নিম্নমুখী বল থাকবে না? হ্যাঁ, এক কথা এই এফ আর আমার তার ওজন এবং সুতার টান তিনটে মিলে কোনো না কোনো একটা জায়গায় সে সাম্যাবস্থায় আসবে। তাহলে আমরা আসি, ধরে নিলাম এই পয়েন্ট থেকে, এবার যদি আমি বিবেচনা করি একটু, আমি ধরে নিলাম তারা পরস্পর একজন আরেকজনকে বিকর্ষণ করতে করতে একজন এখানে আর একজন এখানে চলে আসলো। দুইজন আমার সেন্টার থেকে সমপরিমাণে যাবে, মাঝখানে দূরত্ব আমার জানা আছে। তাহলে আমরা বলতে পারি এই যে এটা আমার জানা, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই দূরত্ব আমার জানা 23 সেন্টিমিটার। তো তুমি তো দুইটাকে নিয়ে কাজ করবে না, তুমি যে কোনো একটাকে নিয়ে কাজ করলে আনসার পেয়ে যাচ্ছ। এখন আমি বলি আমার এখানে টোটাল যেহেতু বলছে এই পয়েন্টে সে কি আছে ভাই, সে আমার সাম্যাবস্থায় আছে। কোন অবস্থায় আছে? সাম্যাবস্থায়। আর আমি জানি সাম্যাবস্থায় লব্ধি বল কত হয়? 0 হয়। তো লব্ধি বল যেহেতু 0 হয়, তাহলে আমরা বলতে পারি প্রথম কথা, সুতায় আমার এখানে তার একটা ওজন আছে, ওজন সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে আমার mg কাজ করতেছে। এবার আসো, এই আধান একটা এটাকে বিকর্ষণ করে না? অবশ্যই করে। তাহলে এই আধানটার উপর যে বলটা প্রযুক্ত হয়েছিল সেটা কোন দিকে? অবশ্যই এটা তাকে এদিকে ধাক্কা দিছে, এইদিকে ধাক্কার পরিমাণ হচ্ছে f। এখন আমার কথা হচ্ছে এই f এবং mg ছাড়াও আরেকটা আমার টান বল আছে। কেন? কারণ তোমার mg সাহেব তাকে নিচের দিকে নিতে, f সাহেব তাকে এদিকে নিতে। তাহলে তো সে আমার চলে যাওয়ার কথা, কিন্তু তাকে ধরে রাখছে কে? টেনে ধরে রাখছে কে? এই সুতাটা তাকে টেনে ধরে রাখছে। তাহলে এই সুতার যে টান বল, সেই সুতার টান বলটা হচ্ছে টি। এবার তুমি যদি থিটা ধরো, থিটা তুমি তো ইচ্ছা মতো ধরতে পারো, এটাকে থিটা ধরে ক্যালকুলেশন করতে পারো, এটাও ক্যালকুলেশন করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমি ধরো এটাকে থিটা ধরলাম, কারণ আমি যেহেতু এই যে সমকোণী ত্রিভুজ তার লম্ব ও ত্রিভুজ ভূমি সব আমরা জানি, এখান থেকে চাইলে ক্যালকুলেশন করাই যায়। তাহলে আমরা এখান থেকে সিম্পল বলতে পারি ভাই যে আমার এটা যদি থিটা হয়, তাহলে এবার এইদিকে দেখো, এইদিকে টি এর এদিকে উপাংশ হবে টি, যার সাথে থিটা সেটা হচ্ছে cos। তাহলে আমি যেহেতু এবার থিটা আমি এটাকে ধরছি, তাহলে এবার এটা হবে cos। তাহলে এটা হচ্ছে t cos থিটা আর এটা হচ্ছে আমাদের t sin থিটা। এখন তাহলে আমরা একটা কথা বলতে পারি না, এই যে আমার পয়েন্টটা, এই পয়েন্টটা আমার কে কে কাজ করতেছে? এইদিকে কাজ করতেছে f, এইদিকে কাজ করতেছে t cos থিটা, আর নিচের দিকে কাজ করতেছে mg, উপর দিয়ে কাজ করতেছে আমাদের t sin থিটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি?
এখান থেকে আমরা বলতে পারি ভাই যদি সাম্য অবস্থায় থাকতে হয় এই যে আমার উপরে নিচে আর ডানে বামে সমান হওয়া ছাড়া কোনো উপায় নাই, তাহলে আমরা বলতে পারি এফ আর টি কস থিটা সমান টি সাইন থিটা আর এমজি সমান, তাহলে আমরা বলতে পারি টি সাইন থিটা ইকুয়ালস টু এমজি, আবার বলতে পারি টি কস থিটা ইকুয়ালস টু এফ। এবার একটাকে একটা দ্বারা ভাগ করলে তুমি tan থিটা ইকুয়ালস টু এমজি বাই এফ পাচ্ছ, ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে এখান থেকে আমরা কার মান বের করতে পারবো, এফ এর মান। আর এফ এর মান জানলে আমরা তো জানি এফ হচ্ছে এই দুইটা আধানের মধ্যবর্তী বল, তাহলে এফ ইকুয়ালস টু আমাদের, এখন তুমি বলতে পারো ভাইয়া কেন আমার তো বল এখান থেকে কাউন্ট করা শুরু হয়েছে, হ্যাঁ বল এখান থেকে কাউন্ট করা শুরু হয়েছে কিন্তু ফাইনালি কোথায় যেয়ে সাম্য অবস্থায় আছে এখানে, তাহলে তোমাকে এই পয়েন্টে থাকা অবস্থায় যে বল কার্যকর সেটা হিসেব করতে হবে, কারণ এখানে সে সাম্য অবস্থায় আছে, তাহলে এখানে কোনটা কার্যকর, এখানে হচ্ছে এই দূরত্বের জন্য যেটা সেই বলটা কার্যকর, ওই দূরত্বটা আমার দেওয়া আছে, এখান থেকে তুমি বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে আমার কনসেপ্ট। এখন বলো ইভান সাইদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো, না আমি আবার না বুঝলে কোথাও বলো। সবাই আমার কাট নিয়ে লাগছে কেন, এটা হচ্ছে ইচ্ছা করলে দিলাম, হ্যাঁ কেমন লাগে দেখার জন্য, না করে দিলে দোষ না, আমি দিলে দোষ, যত দোষ নন্দ ঘোষ। ওকে ক্লিয়ার, তাহলে আমরা আজকের ক্লাস এতটুকু শেষ করি। আর তোমাদের হচ্ছে আমরা আগামী ক্লাসে হচ্ছে আমরা শুরু করব চুম্বক, হ্যাঁ চুম্বক। আর কেউ যদি নতুন জয়েন করতে চায় তাদেরকে বলে দিও আগের ক্লাসগুলো নিজেকে কভার করে নিতে, আমি ভিডিও দিয়ে দিব যে জয়েন করে নিতে পারে। আর বসে থাকার টাইম নেই, যারা অলরেডি 3 মাস পর্যন্ত ক্লাস চলতেছে, 3টা চ্যাপ্টার শেষ, এরপরে যারা বসে থাকবে তাদের ফিজটাও শেষ। তো কেউ যদি কন্টিনিউ করতেছে তাদেরকে এখনই যোগাযোগ করে এখনই অ্যাড হয়ে যেতে বলো, তবে শুধু ফিজিক্সের বেসে, ম্যাথের বেসে কোনো জায়গা নাই, অতিরিক্ত হয়ে গেছে, শুধু ফিজিক্সের বেসে ভর্তি হতে পারবে। তো আজকে এতটুকুই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।